হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য গণিতের পরিমিতি অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটা আছে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমি ঢাকা বোর্ড 2024 এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করে দেবো। তো তোমাদের যাদের যাদের এই প্রশ্নটার সমস্যা আছে, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে ক্লাসটি করো। আমার বিশ্বাস যে আজকে এই ক্লাসটি করলে তুমি এই টাইপের যত ধরনের সৃজনশীল প্রশ্ন আছে সহজে সমাধান করতে পারবো। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রশ্নটা সমাধান করে দিই। দেখো তো, বলছি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আছে, ওর মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফলও কিন্তু বৃদ্ধি পাবে। বাড়ালে ক্ষেত্রফল কত? 27√3 বর্গমিটার বেড়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক। এরপরে 2 নম্বর উদ্দীপকটা বলছে যে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি ও 6 সেমি এবং পাইপের যে উচ্চতাটা আছে এটা হচ্ছে 6 মিটার। এই দুটো হচ্ছে উদ্দীপক, অর্থাৎ এটা 16 এক অনুশীলনী, এটা সম্ভবত 16 4 অনুশীলনী থেকে প্রশ্নটা করা হয়েছে। এখন দেখো ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নে কিন্তু উদ্দীপকের প্রয়োজন নাই। দেখো কি বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা দেখো তো, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন কি কি ইনফরমেশন দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে একটা ত্রিভুজের দুইটা বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? যে কোন ত্রিভুজের যদি দুইটি বাহু এবং এদের দ্বারা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্রটা হচ্ছে কি? হাফ এবি সাইন থিটা। এ এবং বি হচ্ছে কি? ত্রিভুজ দুইটার বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার দিয়ে কি করব? ক নাম্বার দিয়ে লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে? ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 18 মিটার আর একটা 16 মিটার। তাহলে এই কথাটা আমি লিখবো। দেওয়া আছে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 18 মিটার দেওয়া আছে। এটাকে আমি এ দ্বারা প্রকাশ করতে পারি। আর ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, এটাকে আমি বি দ্বারা প্রকাশ করতে পারি। কত মিটার? 16 মিটার। এবং এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ ধরলাম আমি থিটা। থিটা সমান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকলে আমরা যে সূত্রটা জানি, ওই সূত্রটা আমরা জানি দিয়ে লিখব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা। আচ্ছা, এত এগুলো মিটার আছে না? তাহলে এখানে কি হবে? বর্গ মিটার। ক্ষেত্রফল কথাটা আসলে বর্গ মিটার হবে। আচ্ছা, হাফ এ মানে কত? এ মানে হচ্ছে 18। বি মানে কত? বি মানে হচ্ছে 16। আর সাইন কত ডিগ্রি দেখো তো? সাইন হচ্ছে 30 ডিগ্রি। কাটাকাটি করে তো 9 দুগুনি 18। তাহলে 9 ইন্টু 16 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত? আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ বর্গ মিটার। আবার কাটাকাটি করি 8 দুগুনি 16। তাহলে 8 লং কত? 72 বর্গ মিটার। এই যে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে আমাদের যদি এই সূত্রটা জানা থাকে, তাহলে আমরা কিন্তু এখানে 2 পাবো। তাহলে তোমাদের কি করতে হবে? কষ্ট করে জাস্ট সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে কোন ত্রিভুজের যদি দুইটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্রটা কি? বাহু দুটির গুণফলের সাথে হাফ গুণ হবে এবং সাইন থিটা হবে। থিটা মানে হচ্ছে কি? যত ডিগ্রি কোণ দেওয়া থাকবে। আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা কোথায় যাব? এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজ কোথায় আছে? এই যে 1 নম্বর উদ্দীপকে দেখো সমবাহু ত্রিভুজের কথা বলছে। তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নের সমাধান করে দিব।
তো দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে আমরা নির্ণয় করবো, এখানে কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? দেওয়া নাই। বলছে বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, আবার মানে ত্রিভুজটা দৈর্ঘ্য দেওয়া নেই, আবার ক্ষেত্রফল দেওয়া নেই। তাহলে এগুলো আমাদেরকে ধরে নিয়ে বের করতে হবে। তাহলে আমরা কি করব, খ নাম্বার দিয়ে লিখবো ধরি ত্রিভুজের ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার। মিটার। তাহলে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই কি হবে? অবশ্যই সমান হবে। এই যে মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার। তাহলে আর ক্ষেত্রফল কি হবে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তুমি যদি সূত্রগুলো না জানো তাহলে কিন্তু তুমি এই পরিমিতি অধ্যায়ের কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে কষ্ট করে তোমাকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a² বর্গ মিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি যেই সমবাহু ত্রিভুজটা নিলাম এটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ানো হবে। তাহলে যদি 3 মিটার দৈর্ঘ্যটা বাড়াই, মনে করো যে এইদিকে আমি 1.5 মিটার বাড়ালাম, এইদিকে 1.5 মিটার বাড়াইলাম, তাহলে বাকি বাহুগুলো বাড়বে এরকম করে বাড়বে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কি হচ্ছে? a+3 হচ্ছে না? তাহলে আমরা কি লিখবো, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে নতুন নতুন দৈর্ঘ্য কি হবে? নতুন দৈর্ঘ্য হবে a+3 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল পাবো, এই যে বাইরের ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। তবে নতুন ক্ষেত্রফল কি? √3/4a+3² এত বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফলটা কি? এই ক্ষেত্রফলটা হচ্ছে বাইরের ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা কি? ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল। মাঝখানে একটা গ্যাপ থাকতেছে না? এই মাঝখানের গ্যাপটা হচ্ছে কতটুকু ক্ষেত্রফল বাড়ছে, এটা হচ্ছে 27√3। অর্থাৎ এই ক্ষেত্রফলটা হচ্ছে মাঝের ক্ষেত্রফলটা। তাহলে আমি বাইরের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে এই মাঝখানে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না। আবার মাঝখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়াই আছে। এই জন্য আমরা কি লিখবো, যে শর্ত মতে বাইরের ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল 27√3। বাইরেটা থেকে ভিতরেটা বাদ দিব, মাঝখানেটা থাকবে, আর মাঝখানেটা আমার দেওয়া আছে। এখন এটা আমরা ক্যালকুলেশন করে এর মান বের করবো। যখন আমি এ মানে এক বাহুর দৈর্ঘ্য পাবো, তখন এখানে আমি এর মান বসে দিব, আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে কি করব? কিচ্ছু করব না, জাস্ট এখানে দেখো তো, এখানে √3/4, এখানে √3/4 আছে না? একটা কমন নিব, শুধু কমন নিয়ে নাও। তোমরা যারা এখনো ভিডিওটা শুয়ে বা বসে দেখতেছো, এইভাবে দেখলে কিন্তু সৃজনশীল প্রশ্নের সমাধান করা সম্ভব না। অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা দেখো, আমি √3/4 কমন নিলাম, তাহলে এখানে কি থাকে দেখো তো, a+b² হচ্ছে না? এটা থাকে না? এটা আমি ডাইরেক্ট সূত্র দিলাম। সূত্র আমরা জানি a²+2ab+b² মাইনাস √3/4 কমন নিতে কি থাকে? a² থাকে, আর এখানে 27√3। এখন দেখো তো, এই যে √3/4 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। যখন আমি ওই দিকে নিয়ে যাব কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর ভাগটা যখন আমি গুণ বানাই দিব, তখন লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়। প্লাস a² মাইনাস a² বাদ যাচ্ছে, 3 দুগুণী 6 আর 3 তিরিকা 9। তাহলে 27√3, ভাগটাকে গুণ বানাই দিলাম, 4টা যাবে উপরে, √3টা আসবে নিচে, এই √3 কাটা। আচ্ছা, এখন দেখো 6 এ লিখলাম,
7,004 গুণ হবে এবং +9 ওইদিকে গেলে কি হয়ে যাবে, -9 হবে। তাহলে 628 হাতে হচ্ছে 2, 4 দুগুণে 8, 8 দিয়ে 10, -9। তাহলে এ বিয়োগ করলে 99, যেহেতু 6 গুণ অবস্থায় আছে এই পেছনে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমরা 99 কে 6 দ্বারা ভাগ দিব, কি পাবো, 99/6 ইজ ইকুয়াল কত, 16.5 মিটার। এটা আমি কার মান পাইলাম, এর মান পাইলাম। অর্থাৎ সমবাহু ত্রিভুজটার আমি এক বাহুর দৈর্ঘ্য পাইছি। এখন আমি ক্ষেত্রফল বের করব। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র কি, √3/4, এ মানে হচ্ছে 16.5 স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে √3/4 এটা আমরা ক্যালকুলেট করতে পারি একবারে। তাহলে কি হচ্ছে, √3/4 এর মান পাচ্ছি আমি গুণন কত, গুণন 16.5 স্কয়ার। আমি ডাইরেক্ট উত্তরটা বসে দিচ্ছি, 117.887 বর্গ মিটার। এটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, উত্তরটা আমি আরেকবার ক্লিয়ার করে নেই। √3/4 যা বাইরে রয়েছে এর সাথে গুণ হবে কত, 16.5 এর উপর স্কয়ার। ঠিক আছে, 117.887 এবং আবার 7 আছে। তাহলে এই 7কে যদি আমি বাদ দিই, এখানে আমি 8-9 দিতে পারি। কারণ আমি জানি যে 5-এর চেয়ে বড় বা 5 যদি থাকে তার সামনের অঙ্কটার সাথে কি 1 যোগ হবে। এই যে আমার খ নং প্রশ্নের সমাধান হয়ে গেল। আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দেই। দেখো, ত্রিভুজটার ভিতরের দৈর্ঘ্য আমি এ ধরছি, তাহলে আর ক্ষেত্রফল কি হবে, √3/4 স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়বে। এই যে দেখো, বাহুর দৈর্ঘ্য গুলো 3 মিটার করে বাড়ছে। এর ফলে আমি নতুন দৈর্ঘ্য পাইছি, নতুন ক্ষেত্রফল পাইছি। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে মাঝখানে ক্ষেত্রফল থাকে। এই যে মাঝখানে ক্ষেত্রফল 27√3, আমি বাইরেটা থেকে ভিতরেটা বাদ দিলাম, মাঝখানেটা পাইলাম। এটা ক্যালকুলেশন করলাম, এর মান পাইলাম, এর মান আমি এখানে বসাই দিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি। বুঝে গেছে আমার কথা? আচ্ছা, এবার আমরা গ নং প্রশ্নের সমাধান করব। দেখো, গ নং প্রশ্নটা খুব সহজ, খুব সহজ, খুব সহজ। এই ধরনের প্রশ্ন দেখবে যে অনেকগুলো আছে, একটু 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 চিন্তা করো, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। দেখো, বলছি যে 1 ঘন সেমি লোহার ওজন কত। এখানে লোহার না, 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম যদি হয়, তাহলে সম্পূর্ণ লোহার ওজন কত। তাহলে আমাদের আগে কি বের করতে হবে, লোহার আয়তনটা বের করতে হবে। এই লোহার আয়তনকে যদি আমরা 7.2 দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু লোহার ওজন পাইপ। দেখুন, একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাসার্ধ 4.6 সেমি এবং পাইপের উচ্চতা দেওয়া আছে 6 মিটার। আচ্ছা, এটা যদি একটা লোহার পাইপ হয়, তাহলে এর একটা বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে, এর একটা ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে। এখন দেখো, এই যে ভিতরে যে ফাঁপা অংশটা আছে, এই যে ভিতরে যে ফাঁপা অংশটা আছে, এর আমরা আয়তন বের করব এবং বাইরের আয়তনটা বের করব। তাহলে বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তনটা বাদ দেয়, তাহলে এই যে মাঝখানের আয়তনটা থাকে না, আর মাঝখানে কি আছে, লোহা আছে। তাহলে আমরা লোহার আয়তন পেয়ে যাব। তাহলে আমরা কি করব, দুইটা আয়তন বের করব, একটা লোহার পাইপের বাইরের আয়তন, একটা লোহার পাইপের ভিতরের আয়তন। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে এগুলো আগে আমরা উল্লেখ করি। গ নাম্বার দিয়ে দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, এটা R1 দেখতে পারি আমরা 4 সেমি। লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ R2 ধরতে পারি 6 সেমি।
এরপরে লোহার পাইপের উচ্চতা দেওয়া আছে এস ধরতে পারি 6 মিটার। দেখো এগুলো সেন্টিমিটারে আছে, এই জন্য এরকম আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে 6 × 100, 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে কি হচ্ছে 600 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা কি বের করবো? লোহার পাইপের বাইরের আয়তন। লোহার পাইপের বাইরের আয়তন, এই যে লোহার পাইপের বাইরের আয়তন, সিলিন্ডার বা পাইপ, এর যে আয়তনের সূত্রটা আছে এটা এখন তোমাকে জানতে হবে। তাহলে আয়তনের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এস ঘন সেমি। পাই এর মান কি 3.1416 গুণন আর এর মান হচ্ছে কত 4, 4 এর উপর স্কোয়ার গুণন এ হচ্ছে কত 600। এগুলো আমরা ক্যালকুলেট করব, তাহলে আমরা বাইরের আয়তনটা পাবো। তাহলে 3.1416 গুণন 4×16 গুণন 600 পাচ্ছি আমরা 30203020.1.6, অর্থাৎ 30,201.6 এত ঘন মিটার। এটা পেলে আমরা কি ভেতরের আয়তন, আমার বিষয়টা ভুল হচ্ছে, এটা হচ্ছে ভেতরের আয়তন আমরা আগে বের করব। ভেতরের আয়তন, এবার বের করবো আমরা বাইরের আয়তন। লোহার পাইপের বাইরের আয়তন, কি সূত্র কি? পাই আর 2 স্কয়ার এস ঘন সেমি। তবে 3.1416 গুণন 6 স্কয়ার গুণন 600, সেগুলো আমরা ক্যালকুলেট করি। তাহলে 3.1416 গুণন 636 গুণন কত 600, আমরা পাচ্ছি 67858.56। আচ্ছা, এখন এই বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা যদি আমরা বাদ দেই তাহলে শুধু আমরা লোহার আয়তন পাবো। ওকে, লোহার আয়তন, তাহলে বাইরের আয়তন হচ্ছে 6785856 মাইনাস 30201.6 ঘন সেমি। এই অ্যান্সারটা থেকে আমরা বিয়োগ করব 30201.6, উত্তর পাচ্ছি 37656.96 এত ঘন সেমি। তাহলে আমি শুধু লোহার ওজনটা পাইছি। এখন বলা হয়েছে যে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে? তাহলে আমরা এই মানের সাথে 7.2 গুণ করব, তাহলে আমরা লোহার ওজন পেয়ে যাব। তাহলে অতএব লোহার ওজন 656.96 গুণন 7.2 এত গ্রাম। এই যে গুণ করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে, অর্থাৎ শুধু লোহার ওজন কত। তাহলে 3766.96 গুণন 7.2, উত্তর আসছে 2.113.0.112 এত গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে কেজিতে পরিণত করা যাবে, এটাকে আমরা 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা কেজিতে কনভার্ট করতে পারবো, অর্থাৎ 271.13 কেজি। এটা অ্যান্সার দিতে পারি, এটা আমরা অ্যান্সার দিতে পারি। এই যে আমাদের ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নটা সমাধান হয়ে গেল।